This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজারহাটে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা অভিযোগ দায়ের হয় আর সেই তদন্ত মামলায় আজ কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজারহাট থানার ভূমিকা। অভিযোগের তদন্ত এগোতে নিম্ন আদালতের অনুমতি চেয়েছিল পুলিশ, আর এই নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ। কিভাবে ফৌজদারি মামলার তদন্ত করতে হয় সেটা কি পুলিশ জানে না? একই সঙ্গে বিচারপতির মন্তব্য, সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না। সব মিলিয়ে বারবার ঘরে বাইরে প্রশ্নের মুখে সেই উর্দিধারীরা। আইনের রক্ষক, আমজনতার রক্ষাকর্তা, অথচ ঘরে বাইরে সেই পুলিশের ভূমিকাই প্রশ্নের মুখে। তিলোত্তমা কাণ্ডে বারবার কলকাতা পুলিশের মুখ পুড়েছে। ধর্ষণ খুনে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। ডাক্তারদের আন্দোলনের চাপে কলকাতা সিপি বদলাতে বাধ্য হয়েছে নবান্ন। এটা মাস তিনেক আগের কথা। আর সম্প্রতি কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় খোদ শাসক নেতাদের রোষের মুখে উর্দিধারীরা। এনাফ ইজ এনাফ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। বুধবার সেই পুলিশকেই তুলোধনা করল কলকাতা হাইকোর্ট। তীব্র অসন্তোষের মুখে রাজারহাট থানা। এক ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ। বুধবার হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট দেয় রাজারহাট থানা। পুলিশ জানায় ব্যবসায়ীর বাড়িতে 12 জন হামলা চালাতে এসেছিল। হামলার অভিযোগ যে ঠিক সে কথা মেনে নেয় পুলিশ, কিন্তু এরপর বিতর্ক। অভিযোগ নিয়ে তদন্ত এগোতে নিম্ন আদালতের অনুমতি চেয়েছে পুলিশ। পুলিশের এই ভূমিকায় হাইকোর্ট অগ্নি শর্মা, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ। এটা বেআইনি, কারণ যেখানে পুলিশ আদালত গ্রাহ্য অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে সেখানে নিম্ন আদালতের অনুমতির কোনো প্রয়োজন নেই। বিচারপতির প্রশ্ন, এটুকু আইন যদি পুলিশ না জানে তাহলে নাগরিকরা কিভাবে বিচার পাবেন? বিচারপতির মন্তব্য, বাইরে থেকে বিনিয়োগকারী আহ্বান করছেন, সেখানে আইন শৃঙ্খলা ঠিকঠাক করা পুলিশের দায়িত্ব। এরপরই সরকারি আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, আপনার কি মনে হয় এই পুলিশ অফিসারদের থানায় থাকার যোগ্যতা রয়েছে? কিভাবে ফৌজদারি মামলার তদন্ত করতে হয় সেটা তারা জানেন বলে কি আপনার মনে হচ্ছে? তদন্ত নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্টের পর্যবেক্ষণ। রাজারহাট থানার অফিসারদের আইনের জ্ঞান কতটা? রাজারহাট পুলিশ কমিশনারের জানা প্রয়োজন, তিনি কাদের নিয়ে কাজ করছেন। সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না। রাজারহাট থানার পুলিশকে সতর্ক করে হাইকোর্টের পর্যবেক্ষণ। এরপর তদন্তে ত্রুটি ধরা পড়লে পুলিশ অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। একই সঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, নিউটাউন ও রাজারহাট থানাকে নিয়ে একই সমস্যা রয়েছে, কারণ অসাধু প্রমোটারের ত্রাতা হওয়ার অভিযোগ উঠেছিল নিউটাউন থানার আইসির বিরুদ্ধে। সেই মামলায় 14 নভেম্বর ঠিক একইভাবে আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার উচ্চ আদালতের কাঠগড়ায় রাজারহাট থানা। ক্যামেরায় কুণালের সঙ্গে শ্রাবন্তী শাহর রিপোর্ট, TV9 বাংলা। আবার হাইকোর্টে তিরস্কৃত রাজ্য সরকার। হাইকোর্টের সুরাহা হলো পার্থ চট্টোপাধ্যায়। জামিনের আশায় ছিলেন, কিন্তু বিচারপতিরা ভিন্নমত। 4 এজেন্ট জামিন পেলেও পার্থকে থাকতে হচ্ছে জেলেই। মামলা যাবে তৃতীয় বেঞ্চে। সেই বেঞ্চেই ঠিক করবে এই মামলার পার্থর ভবিষ্যৎ। 23 জুলাই 2022 প্রাথমিক দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর একের পর এক মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জড়িয়েছে ইডি সিবিআই। 28 মাস পার, জামিন জোটেনি। বুধবার অনেক আশা করে বসেছিলেন অধুনা প্রেসিডেন্সি জেলের বাসিন্দা, কিন্তু সব আশায় জল। সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিনের আবেদনে শুনানি হয়নি। হাইকোর্টে সিবিআই মামলায় পার্থর জামিন নিয়ে ভিন্ন মত 2 বিচারপতির। প্রধান বিচারপতি ঠিক করে দেওয়া অন্য বেঞ্চে যাবে মামলা। বুধবার শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত সামন্ত, চন্দন মণ্ডল। 9 জনেরই জামিনের পক্ষে ছিলেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। যদিও পার্থ, শান্তিপ্রসাদ, কল্যাণময়, সুবীরেশ, অশোকের জামিন দিতে চাননি বিচারপতি সিনহা রায়। এরা প্রভাবশালী, তদন্ত প্রভাবিত করতে পারেন, মন্তব্য বিচারপতি সিনহা রায়ের। কৌশিক, আলী ইমাম, সুব্রত, চন্দন, শুধু এই 4 এজেন্ট জামিন পেয়েছেন। পার্থসহ 5 প্রভাবশালী কেন?
তাও বুঝিয়ে দিয়েছেন বিচারপতি সিনহা রায়। সিবিআই অভিযোগ করেছিল এই 5 জনের বিরুদ্ধে ট্রায়াল শুরু করার অনুমতি দেয়নি রাজ্য সরকার। পার্থর ক্ষেত্রে রাজ্যপাল অনুমতি দিলেও শিক্ষাকর্তাদের ক্ষেত্রে সেটুকুও পায়নি কেন্দ্রীয় এজেন্সি। 15 দিনের মধ্যে ট্রায়াল শুরুর অনুমতি দেওয়ার নির্দেশ রাজ্যকে। রাজ্য সরকারের এজেন্সি দিয়ে কেন এই তদন্ত প্রক্রিয়া চালানো যাবে না, তার যুক্তি ছিল যে এরা অত্যন্ত প্রভাবশালী, রাজ্য সরকারের যে ডিসিশনে প্রভাব বিস্তার করে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে সেই প্রভাব তার করে, তার কারণ ট্রায়ালের জন্য যে কনসেন্ট, সে কনসেন্ট দেবে না রাজ্য সরকার। তবে কি অনুমতি না দিয়ে রাজ্য সরকারই বিপদ বাড়ালো পার্থর? সারা দেশ জুড়ে এটা প্রমাণিত সত্য যে সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোর কম্পিটেন্স রেট অত্যন্ত পুয়ার। কোনো তদন্তই সম্পূর্ণ হয় না। সেই রবীন্দ্রনাথের নোবেল খোঁজার মতো সমস্ত তদন্তই আদি অনন্তকাল ধরে চলতে থাকে। বিচারপতিরা ভিন্ন মত, জামিন গেরোয় প্যাঁচে পার্থ। মনে পড়িয়ে দিচ্ছে 10 বছর আগে তাপস পালের পরিণতি। তাপসের মামলাতেও ভিন্ন মত হয়েছিলেন ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি। 2014 সালে তৃণমূলের সভায় বিদ্বেষমূলক মন্তব্য করেন কৃষ্ণনগরের তৎকালীন সাংসদ। মামলা হয় হাইকোর্টে। তাপসের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। ভিন্ন মত হন বিচারপতি গিরিশ গুপ্ত ও বিচারপতি তপব্রত চক্রবর্তী। পরে তৃতীয় বেঞ্চে মামলা পাঠান প্রধান বিচারপতি। তাপসের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ বহাল রাখেন বিচারপতি নিশিথা মাত্রে। পার্থ চট্টোপাধ্যায়ের বরাতে কি আছে? তৃতীয় বেঞ্চে কি জামিন হবে? শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, মাঝে মধ্যে রাস্তা থেকে কিন্তু ফেরিওয়ালাদের হাঁক ডাক শোনা যায়। রবিবার একটু বেশি শোনা যায়। কেউ বাসন বিক্রি করে, কেউ অন্য কিছু। কিন্তু তাই বলে ফেরিওয়ালা পিস্তল ফেরি করতে বেরোবে? অবাক হচ্ছেন? তাহলে ডানকুনির খবরটা আপনাদের চোখ কপালে তুলবেই। সেখানে তো পিস্তল ফেরি করতে গিয়ে গ্রেফতার এক ফেরিওয়ালা। গুলি চলছে, রক্ত ঝরছে, মৃত্যুও হচ্ছে। নেতা থেকে আমজনতা, বন্দুকের নলের টার্গেট হচ্ছেন সবাই। বাংলায় কি গুলি বন্দুকের আনাগোনা বাড়ছে? সেই আশঙ্কাই তৈরি হচ্ছে। কারণ পিস্তল ফেরি করছে ফেরিওয়ালা মঈনুদ্দিন মোল্লা। প্লাস্টিকের ফেরিওয়ালা হিসেবে তাকে এলাকাবাসী চেনেন। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করেছে ডানকুনি থানার পুলিশ। কারণ ফেরিওয়ালার কাছ থেকে উদ্ধার পিস্তল। তল্লাশিতে উদ্ধার পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ। জানা গিয়েছে ধৃত মঈনুদ্দিন দক্ষিণ 24 পরগনার কুলতলির বাসিন্দা। সম্প্রতি ডানকুনির মৃগালার তেঁতুলতলায় বসবাস করছিল। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে খুসাইগাজী এলাকায় ঘোরাঘুরি করছিল মঈনুদ্দিন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। প্রশ্ন হলো, একজন ফেরিওয়ালার কাছে পিস্তল কেন? অস্ত্র পাচারের জন্যই কি মজুদ, নাকি অপরাধমূলক কোনো কাজের পরিকল্পনা ছিল? সম্প্রতি চণ্ডীতলা বিধানসভা এলাকার একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সেই তদন্তে এখনো কিনারা করতে পারেনি পুলিশ। তার মধ্যেই ফেরিওয়ালার কাছ থেকে অস্ত্র উদ্ধার পুলিশের চিন্তা বাড়িয়েছে। বাসন্তীতেও অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। গত 10 দিনে বাংলায় বারবার গুলি চলেছে। 10ই নভেম্বর আরিয়াদহে গুলি চালিয়ে পগারপাড় ছিনতাইবাজ। 11ই নভেম্বর বনগাঁর মেছোভেরিতে ব্যবসায়ীকে গুলি। 11ই নভেম্বর বসিরহাটে সীমান্ত এলাকায় গুলি করে খুন। 12ই নভেম্বর রিষড়ার বাগখালে ব্যবসায়ীর মাথায় গুলি। 13ই নভেম্বর ভাটপাড়ায় গুলিতে খুন তৃণমূল নেতা অশোক সাউ। 14ই নভেম্বর কোচবিহারের বক্সিরহাটে তৃণমূল নেতা ভেবে গুলি। 15ই নভেম্বর কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি চালিয়ে খুনের চেষ্টা। রাজনৈতিক চর্চা চলছে। আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে। সবকিছুর আড়ালে তারপরও কি ঠিক এভাবেই চোরাগোপ্তা